আজ বেলা ১২ ঘটিকায় মীর হাজির বাগ তার নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের উপর গতকাল রাতে আনুমানিক ১টায় তার উপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে সন্ত্রাসীরা। আল্লাহর রহমতে সে প্রাণে বেঁচে যায়। আপনার উপর যে হামলাটা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আপনি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা? হ্যাঁ, আমি গতকাল কি আমি জিডিএনটি করেছি এবং আমি প্রশাসনকে জানিয়েছি এবং আমি তাদেরকে জানানোর আগেই আমাকে এই অঞ্চলের এসবি, এনএসআই, হ্যাঁ, ডিজিএফআই ওনারা আমাকে নিজে থেকে ফোন দিচ্ছেন। মানে ঘটনার যে রাতে ঘটছে, ঘটনাটা তো আসলে এটা হাইডের কিছু নেই, এটা তো আপনার প্রকাশ্যে এলাকার অনেকে তো ছিল, যেটা বললাম যে এই ধরেও ফেলছিল একজনকে, প্রায় সে আবার ছুটে গেছে। তো এই বিষয়টা মানে সকাল হতে হতে এটা স্প্রেড হয়েছে, অনেকের কানেই গেছে। এই তো ওনারা নিজে থেকেই আমাকে ফোন দিছেন, এই বিভিন্ন সংস্থা, এবং এটা হওয়ার পরে আমি আমার মানে ঘটনাটা যেভাবে ঘটছে আমি খুব ছোট্ট করে আমি আমার ভেরিফাইড ফেসবুকে আমি এই পোস্টটা করছি। তো এরপরে আমি ওই যে বললাম যে আমি দৌড় দেওয়ার সময় আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, যে আমি একটু ওই ফুটপাথটা ভাঙা ছিল, ওই জায়গায় আমার পাটা একটু ভিন্নভাবে পড়েছে, পরে আমার হাড়টা ফেটে গেছে আর একদিকে ফ্র্যাকচার হয়েছে এবং লিগামেন্টও ছিঁড়ে গেছে। তো আমি আর মানে সারাদিনে আমি আর মুভ করতে পারতেছিলাম না, এবং আমি প্রথমে ভেবেছিলাম যে বিষয়টা আমি কাউকে জানাবো না, যেহেতু সামনে নির্বাচন, এটা একটু আমাদের নির্বাচনে কিংবা নেতাকর্মী দিয়ে অনেকের উপরে কিছু প্রভাব পড়তে পারে কিংবা কিছু, এটা ভেবে আমি ভেবেছিলাম যে বিষয়টা আমি জানাবো না। বাট বিষয়টা যখন এমনিতেই সবাই জেনে গেছে তখন আসলে আমি বাধ্য হয়েছি, এবং আমাকে প্রশাসন ওনারা যখন জানছে ওনারা আমাকে কোশ্চেন করছে যে আমি কি কোনো আইনি পদক্ষেপ নেই নাই কিংবা নেব না কিংবা কিছু। তা আমার তখন মনে হয়েছে যে আমার আসলে যেহেতু জেনেই গেছে, এটা আমার তো মানে লুকানোর কিছু নাই, তো বিষয়টা আমার এখন আইনিভাবে জানানো উচিত। তাই আমি বিষয়টাকে আমি সবার কতটুকু সহযোগিতা পেয়েছেন আইনের আশ্রয় নেওয়ার পরে? আমি তো গতকালকে রাতে মাত্র জিডিএনটি করলাম। এটা তো আসলে জিডিএনটি হবে, কারণ যারা অস্ত্রধারী ছিল, হ্যাঁ, এখন এই গাড়িতে আসলে কতগুলি অস্ত্র ছিল, তারা পাশের সিটে আমি দেখেছি যে এই আপনার স্টিয়ারিংয়ে একজন বসা ছিল, এবং পেছনে আমি খেয়াল করেছি লোক আছে, তো তার সংখ্যা কত, কালো গ্লাস থাকাতে আমি তো সেটা চোখে দেখি নাই, এক। আর দ্বিতীয় হচ্ছে অস্ত্র যে সে নিচ্ছে আমাকে এই মানে হত্যা করার জন্য, এবং অস্ত্র যে সে বের করছে, মানে এটা আমি এই কিয়ামতের মাঠেও আমি এটা আমি সাক্ষ্য দিতে পারবো। আরেকটি প্রশ্ন যাচ্ছি, আপনার এখানের যে আপনার উপর হামলা হচ্ছে সেখানকার কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা, বা আইনের পক্ষ থেকে সেটা সংগ্রহের জন্য কোনো পদক্ষেপ নিয়েছে? হ্যাঁ, ওনারা গতকালকে বলেছেন যে এই জায়গায় যে আশেপাশের সব জায়গাগুলিতে যে সিসিটিভি যে আছে, এই সিসিটিভিটার ফুটেজগুলি ওনারা নেবেন। তবে আমি এতটুকুই বলবো, সেটা হচ্ছে আমি 16 বছর লড়াই করেছি আমাদের বাক স্বাধীনতার জন্যে, আমি লড়াই করেছি আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্যে। আমি এই 16 বছরে 16 সেকেন্ডের জন্য আমি বিশ্রাম নেইনি কিংবা আমি কোথাও চলে যাইনি। আমি 16 বছরই আমি রাজপথে ছিলাম, এবং সর্বশেষ যে জুলাই, রক্তাক্ত জুলাই অভ্যুত্থান, আমি এই জুলাই অভ্যুত্থানে আমি সশরীরে আমি রাজপথে ছিলাম। আমি এটা বুঝি যে আসলে হত্যা করতে যখন এসেছে, এটা কেউ না কেউ তো পরিকল্পিত করেই তো কেউ না কেউ পাঠিয়েছে। তো পরিকল্পনাকারী
মূল পরিকল্পনাকারী হয়তোবা হতে পারে একজন, হয়তোবা তার সাথে সহযোগীও থাকতে পারে আর পরিকল্পনাকারী দু একজন, কিংবা এবং তাদেরকে হয়তো সহযোগিতা কিংবা সাপোর্ট করার জন্যও থাকতে পারে দুই একজন। অসম্ভবের তো কিছু না। আর এই আমরা তো দেখি মানুষের জনপ্রিয়তা অনেক সময় তার জন্য কাল হয়ে যায়। তবে আপনি আসলে পারিবারিক দ্বন্দ্ব থাকার কথা না, আপনি একজন রাজনীতিবিদ, আসলে রাজনৈতিক কারণে কি আপনার উপরে হামলাটা হয়েছে কিনা, অথবা আপনার পারিবারিক কোন কোন বিষয়টাকে আপনি দেখছেন? আসলে বিষয়টা হচ্ছে রাজনীতি, পরিবার, পারিবারিক, সামাজিক, আর্থিক, এই প্রতিটা বিষয় একটা সুতায় কানেক্টেড। সামাজিকতার রাজনীতির মধ্যে খুব একটা ডিফার নাই। অর্থনৈতিক কাঠামোর সাথেও রাজনীতি জড়িত। তো প্রতিটা বিষয়ের সাথে প্রতিটা বিষয় জড়িত। কেন এই আমাদের সমাজে কি রাজনীতিবিদ নাই? আবার রাজনীতির মধ্যে কি চিকিৎসক নাই? আবার এই যারা এই বড় ব্যবসায়ী, এই তারা কি এই বড় কোনো মেডিকেল হসপিটাল কিংবা বড় কোনো রাজনৈতিক বড় কোনো মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করছে না? তো হতেও পারে যে পরিকল্পনা করছে সে হয়তো যে কোনো একটা প্রফেশনের সাথে, আবার এটাও হতে পারে যে মূল পরিকল্পনাকারী তার সাথে হয়তো আরো কয়েকটা প্রফেশন অ্যাড হয়েছে, প্রফেশনের লোক। আবার এটাও হতে পারে যে তাদের এই সম্মিলিতভাবে, আমি হয়তো সম্মিলিত তাদের অনেক বড় পথের কাটা কিংবা তাদের জন্য অনেক বড় ভয়। তবে আমি আমাকে যে হত্যা করতে আসছে এটা নিয়ে আমি অরিব না। কেন অরিব না? এই আমাকে যে হত্যা করতে আসছে এটা তো প্রকাশ্যে, এটা এই এলাকার লোকজন দেখছে, সবাই দেখছে, প্রকাশ্যে বিষয়টা সবার সামনে ঘটছে। তো ওই সবাই চোখে দেখছে এটা, তো অনেকে দেখছে। আমার এই ঢাকা 5, 4 এই পার ওই পারের লোকজন সবাই দেখেছে, এরপরে সবাই চাক্ষুষ দেখেছে, শুনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যদি ওনার হুকুম হয় এই দেশের মানুষ এই ধানের শীষের পক্ষে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, আমাদের মা বেগম খালেদা জিয়ার প্রতীক, জনাব তারেক রহমানের যেই প্রতীক, এবং আমাদের ঢাকা 4 এবং 5-এ তানভীর আহমেদ রবিন এবং নবিউল্লাহ নবী, আমাদের বৃহত্তর ড্যামরা ওনার ধানের শীষের যে প্রতীক পাইছে, এটা আমি ওনাদের কাছেও এবং আমার দলের কাছে যে আমার উপরকে আমার হত্যা করার জন্যে যে আমার উপরে যেই হামলা করা হয়েছে, এটা হামলা বলবো না, ডাইরেক্ট হত্যা করার জন্য আমি যে অলৌকিকভাবে যে বেঁচে গেছি, কারাই আমাকে হত্যা করতে এসেছিল, কারা আমাকে মেরে ফেলতে চায়, কি কারণে তারা আমাকে মেরে ফেলতে চায়, আপনারা এইটা আমার এটা রাষ্ট্রের কাছে আমার এটা আকুতি, আমার নিরাপত্তা দেন, এই দেশের মানুষের নিরাপত্তা দেন, সাধারণের নিরাপত্তা দেন। আমরা এই 16 বছর লড়াই করেছি, শুধু আমরা একটু নিরাপদে বেঁচে থাকবো, আমরা দুটো ডাল ভাত খাবো। আমরা যদি সেই নিরাপত্তাই না পাই তাহলে কিসের রাষ্ট্র, কিসের রাজনীতি? রাষ্ট্র এবং রাজনীতির কাছে আমাদের কর্মী বলেন আর জনগণ বলেন আমরা নিরাপত্তা চাই, আমার আর কিছু বলার নেই।